সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তাদের সিলেবাসভুক্ত বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটি এর পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টির নাম মেথডস অফ কমিউনিকেশন, যোগাযোগের পদ্ধতি। আসলে যোগাযোগ আমাদের হচ্ছে যে যোগাযোগ সেটা ব্যবসায়িক যোগাযোগ, যেহেতু বিজনেস কমিউনিকেশন, এখানে সার্বিক অর্থেই বোঝানো হচ্ছে যে যোগাযোগের পদ্ধতিগুলো কি হতে পারে। যোগাযোগের পদ্ধতিগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা শাব্দিক যোগাযোগ আর একটা হচ্ছে শব্দ বহির্ভূত বা শব্দহীন যোগাযোগ। শাব্দিক যোগাযোগ হলেই চলে আসে মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগ এখানে ইম্পর্টেন্ট, আর শব্দ বহির্ভূত যোগাযোগ হলেই সেটাকে আমরা লিখিত যোগাযোগ হিসাবে আখ্যায়িত করতে পারি। মৌখিক যোগাযোগের সুবিধা কোনগুলো? যেখানে সময়ের সাশ্রয় হবে, সাক্ষাৎ মুখে মুখে যোগাযোগ হয়ে গেল। তারপরে ব্যয় হ্রাস হবে, ব্যয় নেই মৌখিক যোগাযোগে, একজন আরেকজনের সঙ্গে কথা বলে যোগাযোগ করলো। এতে কি হবে? একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, যে একবার সাক্ষাৎ কথা বলা হলো এবং দ্রুত সংবাদটা প্রেরণ করা যাচ্ছে। এবং যোগাযোগের ক্ষেত্রে যদি কোনো ব্যাখ্যা স্পষ্টীকরণ প্রয়োজন হয়, সেটাও সাথ সাথ ব্যাখ্যা দেওয়া যাচ্ছে, যে মুখোমুখি দুজন, সেখানে যোগাযোগের বিষয়টা যদি বোধগম্য না হয় সেটাকে সে ব্যাখ্যা করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে। এবং তাৎক্ষণিক ফলাবর্তন, সাথে সাথে এটা ফিডব্যাক পাওয়া যাবে যে না ভাই, এটা আমার পক্ষে সম্ভব নয়, বা বিজনেস করছি আমরা, যে এই মালামালগুলো বা এই র ম্যাটেরিয়ালসগুলো আমাদের দরকার, আমরা এখন টাকা পয়সা দিতে পারবো না। সে বললো ঠিক আছে, নেন, আপনি যখন খুশি দিয়েন, বা 2 মাস পরে দিন। এই যে ফিডব্যাক হয়ে গেল। আর একটা কি, যে অধস্তনদের কার্য মূল্যায়ন, যারা অধীনস্থ তাদের কাজকে মূল্যায়ন করার ক্ষেত্রে এই যোগাযোগটা আমাদের বেশি কাজ দেয়। অশিক্ষিত লোক যারা, তাদের সঙ্গে যোগাযোগটা সহজ হয় মৌখিক যোগাযোগে। আবার এটা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, তবে বিশেষ ক্ষেত্রে এই যোগাযোগটা বেশি কাজ দেয়। এর আবার অসুবিধাও রয়েছে। অসুবিধা কি? যে অনেক ক্ষেত্রে বোঝাপড়ারও একটা অভাব হয়, বা ভুল বার্তা, মৌখিক যোগাযোগে অনেক ক্ষেত্রে ভুল বার্তা যায়। হয়তো প্রেরিত একজন লোককে পাঠানো হয়েছে, সে সঠিকভাবে পরিবেশন করতে পারল না, তখন কিন্তু ভুল বার্তা যাবে। আর দীর্ঘ সময় এই যোগাযোগ করা সম্ভব নয়, সেটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব, সবসময় এই মৌখিক যোগাযোগ কার্যকরী হবে না। অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ, যদি মুখোমুখি যোগাযোগ করতে যেতে হবে তার কাছে, গিয়ে দেখলাম সে নাই, তাহলে কিন্তু তার জন্য বসে থাকতে হবে। এই ক্ষেত্রে মৌখিক যোগাযোগ অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ। এবং এটা কি হচ্ছে, এটা অস্বীকার করতে পারে, অস্বীকৃতির সম্ভাবনা, যে না, তার সঙ্গে তো এই কথা হয়নি। আর যদি লিখিত পত্র প্রেরণ করা হতো, পত্র তাকে পাঠানো হয়েছে বা সে রিসিভ করেছে, ইমেইলে হোক, যে হোয়াটসঅ্যাপে হোক, কিছু বিষয় আছে, সাংকেতিক বিষয় আছে, যাতে বোঝা যায় যে এই হোয়াটসঅ্যাপটা সে চেক করেছে, বা মেসেঞ্জারে সে চেক করেছে, বোঝা যাবে। মৌখিক যোগাযোগের কোনো আইনগত ভিত্তি নেই, আইনগত দুর্বলতা, সে অস্বীকার করলো যে না, তার সঙ্গে এই কথা হয় নাই। আবার এটা কি, তথ্যের যে একটা গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তা অনেক ক্ষেত্রে কি হয়, ফাঁস হয়। সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রে মৌখিক যোগাযোগে বিলম্ব হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটা অপ্রীতিকর অবস্থারও সৃষ্টি হতে পারে। আর যদি উপস্থাপনাগত সমস্যা থাকে, তাহলে এটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। মৌখিক যোগাযোগের সুবিধাটাও জানলাম, অসুবিধাও জানলাম। এবার লিখিত যোগাযোগের সুবিধাটা আমরা জানব। আমরা জানি যে লিখিত যোগাযোগ একটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এখানে আমরা এটা বিশেষ করে পত্র প্রেরণ আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয়। সেটাকে আমরা স্মারক নাম্বার বসানো থাকে, অফিসিয়াল প্যাডে হয়। সেটা একসময় ডাকযোগে দেওয়া হতো, এখন হয়তো ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপ, বিভিন্নভাবে যেভাবেই দিই না এখন আমরা, সেটা কিন্তু একটা অফিসিয়াল ডকুমেন্ট চলে যায়। এই জন্য এর একটা সুবিধা রয়েছে। এর কি কি সুবিধা? যেখানে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির ফিডব্যাক চিঠিতেই বা পত্রের মাধ্যমেই দিতে হবে। এটা একটা স্থায়ী দলিল, 30-40 বছর 50 বছর পরেও যদি এটা নষ্ট না হয়, এই কাগজটা থেকে যাবে। ভবিষ্যৎ সূত্রের উৎস,
হয়তো এই কাজের ধারাবাহিকতায় আমরা খুঁজে বের করতে পারি আসলে কোন প্রেক্ষিতে এই কাজটা আমরা করেছি। তারপরে আইনগত প্রতিরক্ষা থাকবে, আইনগত একটা সাপোর্ট থাকবে এটা, এবং এটা কি হবে, সহজে সংরক্ষণ করা যাবে। চিঠিটা নথিভুক্ত করা হলো, সংরক্ষণ হয়ে গেল, এবং যথার্থতা যাচাই করা যাবে, এবং কি হচ্ছে, বাহুল্য বর্জন হবে। যেটা যে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিন্তু একটা চিঠিতে খুব গুছিয়ে অল্প কথাতেই পরিবেশন করা যাবে। তথ্যের ভুল বোঝাবুঝিটা কম হবে, আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। সহজে প্রচারও করা যাবে, একটা চিঠি রেডি করলে অনেক কয়জনকে সেটা সার্ভ করা যাবে। এটা হলো লিখিত যোগাযোগের সুবিধা। আবার লিখিত যোগাযোগের কি রয়েছে, অসুবিধাও রয়েছে। কি ধরনের অসুবিধা? এটাও অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ, যে এগুলো লিখে টিকে রেডি করতে হবে, তারপর প্রেরণ করতে হবে, তারপর পাবে। মৌখিক যোগাযোগ হয়তো সেক্ষেত্রে যা বললাম সেটাই হয়ে গেল। আর এটা ধীর প্রকৃতির। মৌখিকে যেমন সাত জানানো গেল, সাত হলো, কিন্তু তা না, এটা প্রসেসিং হবে চিঠিটা, এটা অ্যান্ড্রোস হবে, পত্র প্রেরণ রেজিস্টারে ভুক্ত হবে, পত্র প্রাপ্তি রেজিস্টারে ভুক্ত হবে, এর আবার প্রতি উত্তরের জন্য, ফিডব্যাকের জন্য পত্র রেডি হবে, তারপরে প্রসেস হবে। এখানে ভুল বোঝাবুঝিরও এক সম্ভাবনা যেমন নেই বলা হয়েছে, আবার থাকতেও পারে। অনেক ক্ষেত্রে দেখা গেল যে এই চিঠির মাধ্যমেই কি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তারপরে এটা লাল ফিতার দৌরাত্ম্য থাকতে পারে, যে ফাইলটা আটকে রাখলো, যে না ওই ফাইলটা আসেনি বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা বিষয়। আর অশিক্ষিত লোকের সঙ্গে এটা দিয়ে যোগাযোগ করা কঠিন, তাদের সঙ্গে আবার এই যোগাযোগ, লিখিত যোগাযোগটা করা সহজ নয়। আর কি, তাৎক্ষণিক এরা ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যাবে না, এর জন্য সময় দিতে হবে। আর নমনীয়তার অভাব থাকবে, যে কথা বলার ক্ষেত্রে হয়তো মানুষ যেভাবে সফট হলো বা কনভিন্স হলো, এখানে তা নয়। এটা একটা নিয়মেই, লিখিত যোগাযোগটা একটা নিয়মেই চলবে, এবং এটাকে কি করতে হয়, নথিভুক্ত করতে হয়। এজন্য এটা একটা ব্যয় হয়, যে ফাইল আপ করলাম তার জন্য একটা ব্যয় এখানে হবে, এক্সট্রা লোক লাগবে, এগুলো একটা বিষয়। তো এর অসুবিধা যতই থাক, লিখিত যোগাযোগ এর বড় সুবিধা, যেটা একটা প্রামাণিক দলিল হিসাবে থাকবে। তাহলে যোগাযোগের পদ্ধতিগুলির মধ্যে সর্বোচ্চ পদ্ধতি মৌখিক পদ্ধতি এবং লিখিত পদ্ধতি যোগাযোগে। এর সুবিধা অসুবিধা দেখলাম। এই অধ্যায়টি আর তেমন কিছু নেই, এটা একটা ছোট্ট অধ্যায়। তোমরা বাসায় এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডের এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে, পড়ে বিশেষ করে বিভিন্ন সালের যে বোর্ডে এসেছে এই প্রশ্নগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ওর মধ্য থেকেই ঘুরে ফিরে পরীক্ষায় পাবে। তবে একটা বড় প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, যে প্রশ্নটা তোমরা পড়ে লিখে রাখবে, এবং এক সময় ইনবক্সে সুযোগ পেলে তোমরা এর উত্তরটা দিয়ে দেবে, যে মৌখিক ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য লিখো। মৌখিক যোগাযোগ ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য লিখতে গেলে সুবিধা অসুবিধা দুটোই চলে আসবে। এই প্রশ্নটার উত্তর লিখবা তোমরা। আবারও বলছি, বড় প্রশ্ন এটি, মৌখিক ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য লিখো। আর সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এগুলো সালের প্রশ্নগুলো পড়লে আমি মনে করি পরীক্ষায় কমন আসবে। বন্ধুরা, আজ আর নয়, সকলে ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।